যেহেতু 2022 সালে আন্ডার 20 তে রানার্স আপ হয়েছিলাম, ওইখানে অনেক বাজেভাবে হারছিলাম আমরা ফাইনালে ইন্ডিয়ার সাথে। ওই স্মৃতিটা আমি কোনোভাবেই কখনো ভুলতে পারতাম না যদি এবারে 20 সাফ চ্যাম্পিয়ন হইতে না পারতাম। সবসময় এই জিনিসটা আমার ভিতরে একটা আক্ষেপ ছিল যে কোনোদিন যদি সুযোগ হয় তাহলে ইন্ডিয়াকে হারাবো এবং সাফের একটা ট্রফি যেন আমরা পাই আর কি। আল্লাহর রহমতে এই সুযোগটা পাইছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্যাপ্টেন্স কলের নতুন পডকাস্ট চ্যাপ্টারে। ক্যাপ্টেন্স কলে আজকের পডকাস্ট চ্যাপ্টারে আমি আপনাদের সাথে রয়েছি জাহিদ হাসান এবং আমাদের আজকের অতিথি রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 সার্ফ চ্যাম্পিয়নশিপের গোলকিপার আসিফ ভুঁইয়া। আমাদের আজকের এপিসোডের জার্সি পার্টনার হচ্ছে জার্সি ফ্রেক বিডি। আমাদের ক্যাপ্টেন্স কল অডিয়েন্সের জন্য বলতে চাই, আপনারা যদি জার্সি ফ্রেক থেকে কোনো জার্সি অর্ডার করতে চান তাহলে CC10 এই কোডটি অবশ্যই ইউজ করবেন। কোডটি ইউজ করার সাথে সাথে পাবেন 10% ডিসকাউন্ট। এবং আমাদের আজকের এপিসোডের ক্লোথিং পার্টনার হচ্ছে আরবান ফ্রেকি এবং আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে স্টুডিও 18। আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমাদের ক্যাপ্টেন্স কলে আপনাকে স্বাগতম জানাই। আমরা আমাদের আজকের পডকাস্ট চ্যাপ্টার 3টা রাউন্ডে শেষ করব, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এবং ফাইনালি পেনাল্টি রাউন্ড। তো ফার্স্ট হাফের প্রথম প্রশ্ন, আপনার জন্মস্থান খাগড়াছড়িতে। তো খাগড়াছড়ির ছেলে হয়ে এত দূর পর্যন্ত আসা, তারপর আপনার আন্ডার 20 খেলা, আন্ডার 20 সাফ চ্যাম্পিয়ন হওয়া, বেস্ট গোলকিপার জিতা এবং আন্ডার 20 পর্যন্ত খেলা, টোটাল জার্নিটা কেমন ছিল? অনেকেই এই প্রশ্নটা আমাকে করে যে খাগড়াছড়ির মতো এমন একটা প্রত্যন্ত এলাকা থেকে এসে কিভাবে জাতীয় দলের জার্সি কিভাবে গায়ে জড়ালাম। এই প্রশ্নটা অনেক জার্নালিস্ট আমাকে করছে। তো এটা অনেকেই জানে না, আবার অনেকে জানে যে আমার বাবার চাকরির সুবাদে আমরা খাগড়াছড়ি ছেড়ে চট্টগ্রামের হাটাজারিতে শিফট হয়েছিলাম আর কি ছোটবেলা থেকেই। তো ওখানে ওখানে থাকার কারণে আসলে ওইখান থেকেই ঢাকার পথে আসা আর কি। আঙ্কেল কি কোনো গভর্নমেন্ট জব করতো? একটা কোম্পানিতে জব করতে আর কি। সেই পারপাস আপনার খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে আসা। হ্যাঁ, চট্টগ্রাম। তাহলে আপনার ফুটবলে বেড়ে ওঠার জার্নিটা কি বলা যায় চট্টগ্রাম থেকেই শুরু? হ্যাঁ, চট্টগ্রাম থেকেই শুরু। তার চট্টগ্রামে একটা হাটাজারিতে ফুটবল একাডেমি আছে, হাটাজারি ফুটবল একাডেমি। তো ওইখান থেকে শুরু আরকি। তারপর ওইখান থেকে বিকেএসপিতে ছিলাম কিছুদিন। ওখানে ক্যাম্প করছিলাম। তো ওইখান থেকে আমার রিলেটিভ, আপনারা চিনেন আশরাফুল রানা। হ্যাঁ, আশরাফুল রানা ভাই। তো উনি আমার কাকার ফ্রেন্ড হয়। তো উনি আমাকে অনেক ছোটবেলায়, আমি তখন বাংলাদেশের প্লেয়ারদেরকে ভালো করে চিনতামও না, ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে। তো উনি ওই সময় আমাকে এই প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেলে নিয়ে আসে। শেখ রাসেল তখন অনেক বড় 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 ক্লাব বড় খেলা। টিম। তখন ন্যাশনাল টিমের তারকা প্লেয়ার ওই টিমে খেলতেছে। তো ওই সময় আমাকে ওই টিমে উনি নিয়ে আসে আরকি ট্রেনিং করানোর জন্য। এইভাবেই আপনার মেইনলি হ্যাঁ, হ্যাঁ, ফুটবলে ঢাকায় আসা ফার্স্ট একটা প্লেয়ারের কিন্তু আপনার স্বপ্নই থাকে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে প্রিমিয়ার লিগে যাবে। কিন্তু আমার শুরুটাই হয়েছে প্রিমিয়ার লিগে ক্লাবে ট্রেনিং দিয়ে আরকি। যাক, এটা মানে একটা গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, আমার এই আশরাফুল রানা আঙ্কেল, তো উনি আমাকে এই অপরচুনিটিটা, এত বড় একটা অপরচুনিটি আমাকে দিয়েছিল। আপনার অনূর্ধ্ব দলে অভিষেকের সময়টা কেমন ছিল? অভিষেক বলতে এই বিষয়টা আপনার আমরা যখন আন্ডার 17 খেলার বয়স ছিল বা আন্ডার 17 খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমাদের এলিট একাডেমির একটা বিদেশি কোচ ছিল এবং বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ছিল আরকি, পলেস মলি স্যার। উনি এখন নাই। তো উনি আমাদের 17 টিম থেকে প্রায় 15 জন বা 13 জন এরকম আন্ডার 20 টিমে নিয়েছিল আমাদেরকে, টিমে জুনিয়র থেকে আরকি। তো ওই টিমে অনেক সিনিয়র প্লেয়ার ছিল। ওদের সাথে আমরা টিমে ছিলাম। মিতুল ভাই ছিল ওই টিমে, মিতুল মামা। মিতুল মামা ভাই। তো উনি হুট করে একটা কি প্রবলেমের কারণে, বা এটা আমার মনে নাই সিওর। তো উনি টিমের সাথে যায়নি আন্ডার 20। মানে তো টিমের সাথে ট্রাভেল করা হয়নি ওনার। না। তারপর হুট করে মানে এই পলেশ মজি স্যার আমাকে খেলাচ্ছিল আরকি। আমাকে টিমে দিতেছিল। তো আমি মানে পত প মানে ১ম এ চিন্তা ছিল যে টিমের সাথে যাইতে পারলেই হইল। মানে ট্রাভেল করতে পারলে রাতে করতে পারলে টিমের ডাক্তার। গোলকিপার যে একজন যাইতে পারলে হইলো। তখন যাওয়ার পরে যখন দেখলাম যে আমার খেলা লাগবে বা ওইরকম মাঠে নামলাম। ১৬-১৭ বছর বয়সে আন্ডার 20 টিমে সিনিয়র প্লেয়ারদের সাথে খেললাম। অনেক এত বড় একটা স্টেডিয়ামে। ওইটা উড়িষ্যায়, ওইখানে আন্ডার 16 না 17 ওয়ার্ল্ড কাপ হয়েছিল। অনেক ভালো একটা বড় স্টেডিয়াম। তো ওই মাঠে আমার অভিষেকটা হয়েছিল আরকি। তো ভাই, একাডেমির সিঁড়ি বেয়ে অনূর্ধ্ব জাতীয় দলে আসা এবং আপনি বর্তমান অনূর্ধ্ব 23 দলে খেলতেছেন, রানিং প্লেয়ার। তো এই জার্নিটা কেমন ছিল আপনার? আসলে এটা আমার জীবনের অনেকগুলা স্টেপ আছে। তার ১ম স্টেপটা আমার হাটাজারি ফুটবল একাডেমি। ওইখান থেকেই শুরু। তো ওইখান থেকে আস্তে আস্তে আপনাকে বললাম যে শেখ রাসেলে আসলাম বিকেএসপি থেকে। তো তারপর আ এই করোনার পর
হচ্ছে মুক্তিযোদ্ধা ক্লাবে গিয়েছিলাম। সেকেন্ড লিগে কিছুদিন ওইখানে ট্রেনিং করছি। তো এখান থেকে হচ্ছে বিপ্লব ভট্টাচার্য, আপনার চিনার তো, ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন ছিল। উনি ছিল ওইখানে গোলকিপার কোচ। তো উনি আমাকে এলিট একাডেমিতে নিয়ে যায় আরকি। আচ্ছা, ওইখান থেকেই বের ওইখান হয়ে আসা। থেকে বয়সভিত্তিক টিমগুলাতে খেলছি। 2024 সালে সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপ হন এবং আপনি ছিলেন সেরা গোলকিপার। কেমন ছিল সেই ম্যাচ, ফাইনালের ম্যাচ, সে সময় এবং যখন সেরা গোলকিপার নির্বাচিত হলেন, সে অনুভূতিটা কেমন ছিল? যেহেতু ২০২২ সালে আন্ডার-20 তে রানার্স আপ হয়েছিলাম। হ্যাঁ। তো ওইখানে অনেক বাজেভাবে হারছিলাম আমরা ফাইনালে ইন্ডিয়ার সাথে। ওই স্মৃতিটা আমি হচ্ছে কোনোভাবেই কখনো ভুলতে পারতাম না যদি এবারে 20 সাফ চ্যাম্পিয়ন হইতে না পারতাম। সবসময় এই জিনিসটা আমার ভিতরে একটা আক্ষেপ ছিল যে কোনোদিন যদি সুযোগ হয় তাহলে হচ্ছে ইন্ডিয়াকে হারাবো এবং অ্যা সাফের একটা ট্রফি যেন আমরা পাই আরকি। আল্লাহর রহমতে এই সুযোগটা পাইছি। যেভাবে হোক আল্লাহ সুযোগ করে দিছে। তো ইন্ডিয়াকে হারাইছি, চ্যাম্পিয়ন হইছি। যে এটা আপনারা জানেন হয়তো যে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে ১ম আন্ডার-20 আন্ডার 20 চ্যাম্পিয়ন। সাফ সাফ হ্যাঁ, হ্যাঁ, চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন। তো এটা আ আমারও এই টুর্নামেন্টে হচ্ছে চ্যাম্পিয়নের পিছনে আমার অনেক বড় অবদান ছিল। তো এটা আমার জন্য অনেক বড় জিনিস, অনেক বড় পাওয়া। এবং যখন দেখলেন যে কমেন্টেটররা মানে ঘোষণা করলো যে আপনি সেরা গোলকিপার নির্বাচিত হলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? আমি যতটুকু জানি এই সাফের এই সেরা গোলকিপার ট্রফিটা একমাত্র জিকু ভাই পাইছে একটা এর আগে। তো আমি ওই যখন নিলাম হয়েছিল তখন একটা সাক্ষাৎকারে বলছিলাম যে আমার আ অনেক বড় ইচ্ছা যে এই জিকু ভাই যে ট্রফিটা পাইছে এটা আমারও পাওয়ার অনেক হোক। ইচ্ছা ছিল। হ্যাঁ, এটা তো আল্লাহর রহমতে এটা আমি পাইছি। এ সুযোগ পাইছি, কাজে লাগাইছি ভালো। ওই ট্রফিটা পাইছি। অনেক ভালো লাগছে বিষয়টা। আমার টিমমেটরা অনেক cheer up করছে। ভাই, এখন পর্যন্ত তো আপনার লাইফে অনেক ফুটবল ম্যাচ খেলেছেন আপনি এজ এ গোলকিপার। তো ম্যাচের মধ্যে কোনো নিজের কন্ট্রোল হারিয়েছেন? কন্ট্রোল বলতে আমি সবসময় চেষ্টা করি যে যখনই যেইকোনো ম্যাচে বড় ম্যাচ হোক, ছোট ম্যাচ নিজেকে যতটুকু ঠান্ডা রাখতে পারি বা যতটুকু ম্যাচে কনসেনট্রেট থাকতে পারি। তো আমার মনে হয় যে ২২ সালের যে ইন্ডিয়ার সাথে যে ফাইনাল ম্যাচটা ছিল, ওই সময় লাস্ট সময় আমার মানে কন্ট্রোলটা হারিয়েছেন। হুম, ওটার জন্য কোনো বাজে মোমেন্ট তৈরি হয়েছিল কি? বাজে মুভমেন্ট বলতে লাস্ট মুভমেন্টে আমার টিমও কন্ট্রোল হারিয়েছিল, আমি নিজেও কন্ট্রোল হারায় ফেলছিলাম। তো ওই সময় আমরা কয়েকটা গোল কনসেপ্ট আপনার ভবিষ্যৎ চিন্তা আমরা শুনতে চাই। অবশ্যই সবার একটা ড্রিম থাকে যে ন্যাশনাল টিমে মূল দলে খেলবে। তো আমারও ওইটা আরকি যে ন্যাশনাল টিমকে দীর্ঘদিন একটা সার্ভিস দেওয়ার ইচ্ছা। ভাই, এখন যাবো আমরা সেকেন্ড হাফে। তো সেকেন্ড হাফে আমার ১ম প্রশ্ন সেটা হচ্ছে, আপনি তো একজন গোলকিপার। তো আপনার লাইফে, ফুটবল লাইফে আপনার আইডল বা আইকন কে বা কাকে আপনি ফলো করেন বেশি? ফলো বলতে ইন্ডিভিজুয়াল কাউকে ফলো করা হয় না। ছোটবেলা থেকে এই যে বাংলাদেশে আশরাফুল রানা আঙ্কেল উনাকে ফলো করা হয়েছে। যেহেতু উনার ছত্র ছায়ায় আমি বড় হইছি। আর এমনি ইন্ডিভিজুয়াল কাউকে ফলো করা হয় না। মানে ভালো ওয়ার্ল্ডের যত এথলেট আছে ওদেরকে মানে সবাইকে টুকটাক মানে ওদের ভালো যে দিকগুলা ফলো করা হয়। আপনার পছন্দের জার্সি নাম্বার কত? আসলে অনেক জার্সি নাম্বার পরে খেলা হইছে। এর ভিতরে আপনার ন্যাশনাল টিমের ১ম অভিষেক জার্সিটা হচ্ছে আপনার ১ নাম্বার জার্সি ওই জার্সিটা আর বসুন্ধরা কিংসের 666 আমি যতটুকু জানি আপনারা যখন সাফ চ্যাম্পিয়ন হলেন হুম, আন্ডার 20 তে, আপনার গোলকিপার জার্সি নাম্বার ছিল সম্ভবত 23। হ্যাঁ। তো সেটা কতটা স্পেশাল? ওইটাও আমার জন্য অনেক বেশি স্পেশাল। কারণ ওইটা ২৩ নাম্বার জার্সিটা পরার কারণে অনেকেই হচ্ছে আমাকে হচ্ছে বলছিল ভাই যে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ২৩ নাম্বার পরে আপনিও পড়ছেন। মানে ইজ এ লাকি নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, লাকি নাম্বার এরকম বলছিল যে এটা ভালো। ইংলিশ প্রিমিয়ার লিগে আপনার পছন্দের ক্লাব কোনটি? পছন্দের ক্লাব হচ্ছে বার্সেলোনা। আপনি তো বর্তমানে পুলিশ এফসি হয়ে খেলতেছেন এবং বিগত ২ সিজন বা ২ বছর যদি আমরা ধরি তাহলে বসুন্ধরা হয়ে খেলছেন। তো পুলিশ এফসি এবং বসুন্ধরা ২ টা ক্লাব সম্পর্কে একটু জানতে চাই। বাংলাদেশে ফার্স্ট টাইম নিলাম হইছিল আপনারা হয়তো দেখছেন। হুম। নিলামে আমি হচ্ছে সবচেয়ে বেশি দাম পাইছিলাম। দাম দিয়ে বসুন্ধরা কিংস নিছিল। তো ওরা এ এ ও যেহেতু আমাকে নিছিল ওই বিষয় ওই মানে ওই মোমেন্টটা আমার জন্য অনেক বড় একটা জিনিস ছিল। মানে লাইফের মানে একটা ভালো লাগার কয়েকটা মোমেন্ট থাকে না এর মধ্যে আমার ওই মোমেন্টটা একটা। তো বসুন্ধরা সবাই ওভারঅল অনেক হেল্পফুল। অফিসিয়াল কোচেস যারা আছে সবাই অনেক হেল্পফুল এর ভিতরে। আর পুলিশ এফসিতে তো আমার বেশি দিন থাকা হয় নাই। তার ভিতরেই যতদিন ছিলাম তো ওদের এখানে ডিসিপ্লিনটা অনেক ফাস্ট। ডিসিপ্লিনটা ওরা পছন্দ করে আরকি। ডিসিপ্লিন জিনিসটা খুব স্ট্রংলি হ্যাঁ, মেইনটেইন হ্যাঁ, করা হয়। হ্যাঁ, ওইটা মেইনটেইন করা হয়। আর হচ্ছে
অফিসিয়ালি অনেক স্ট্রেট ফরওয়ার্ড। আপনার কাছে জীবনের সফলতা মানে কি? আমার কাছে জীবনের সফলতা মানে হচ্ছে আপনার একজন ভালো মানুষ হওয়া, বিনয়ী হওয়া। মানুষ যেন ভালো বলে যে, "না, ছেলেটা ভালো। আমার অনেক টাকা-পয়সা বা আমি একটা ভালো প্লেয়ার কিন্তু মানুষ আমাকে দেখতে পারতেছে না।" এই জিনিসটা যেন আমি না হয় আমার অহংকার জিনিসটাতে না থাকে। হ্যাঁ, এই জিনিসটা যেন আমার ক্ষেত্রে না থাকে আমি সবসময় এটাই চেষ্টা করি। ফুটবলের আর্নিং থেকে এখন পর্যন্ত আপনার নিজের কেনা বা পরিবারকে দেওয়া সবচেয়ে সুন্দর এবং দামি উপহার কোনটা? বাসা তো আছেই। তার বাইরেও আমার একটা ফুটবল একাডেমি আছে আমার নিজের। আচ্ছা। তো ওই একাডেমিটাও আমার দেখতে হয়। তো ওদের বল-টল বা আদার্স প্লেয়ারদের মাঝে, মাঝে বোট-টোট কিনে দেওয়া লাগে। ওগুলা দেয়া লাগে। তার বাহিরেও আমি আমার বাবাকে একটা ভালো বাইক কিনে দিছি বা আদার্স বাসায় টুকটাক যা লাগে তো ওগুলা দেখি আরকি। আমরা শর্ট করে আপনার পরিবার সম্পর্কে একটু শুনতে চাই। আমার পরিবার হচ্ছে আমরা ৪ ভাই। আর বাবা-মা আছে। তা আর হচ্ছে অ্যা আমরা মানে একসাথেই থাকি আরকি। সবাই একসাথে আছি। তো মানে জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি। আর হচ্ছে আমার বড় ২ ভাই বিয়ে করছে। তারপর আমি আর আমার ছোট ভাই আছে ও ফুটবল খেলে। আচ্ছা, আপনি কত নাম্বার? আমি হচ্ছে ৩। ৩ আমার নাম্বার। বড় ২ জন আছে। আপনার লাইফে কি এখন পর্যন্ত এরকম কোনো ২-৩ জন প্লেয়ার আছে যাদের খেলা দেখে বা যাদের সাজেশনে নিজের খেলা আরো বেশি ইমপ্রুভ করতে পারছেন? হ্যাঁ, আসলে আমি যার কথা বললাম আশরাফুল রানা। উনার আমি আসলে একটা জিনিস দেখছি উনি অনেক বেশি মানে উনার প্রফেশনের প্রতি ডেডিকেশন। তো ওই জিনিসটা আমিও সবসময় ফলো করতাম যে অনেক সময় দেখতাম যে ক্লাবে থাকতে যখন ছোট ছিলাম যে সব প্লেয়াররা যখন ভোরবেলা যখন ঘুমাচ্ছে, তখন উনি জিমে হার্ড ওয়ার্ক করতেছে। তো ওই জিনিসগুলো আমার এখনো মানে মাঝে, মাঝে মনে হয় যে না, এরকম আমারও করা উচিত। এরকম করা উচিত। আচ্ছা ভাই, এখন যাবো আমরা পেনাল্টি রাউন্ডে। পেনাল্টি রাউন্ডের ১ম প্রশ্ন, বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেটে আপনার পছন্দের খেলোয়াড় কে? ফুটবলে যদি আমি বলি রাইট নাও হামজা চৌধুরী। আর ক্রিকেটে সাকিব আল হাসান অলওয়েজ। ওয়ার্লড ওয়াইড টপ ৩ জন স্পোর্টস তারকা বা স্পোর্টস লেজেন্ড আপনার মতে কারা? নাম্বার 1 মেসি, নাম্বার 2 ক্রিস্টিয়ানো রোনালদো, নাম্বার 3 আই থিংক রোনালদিনহো। ফুটবলে আপনার প্রিয় অধিনায়ক? আমার যদি মনে হয় মেসি। ফুটবলে আপনার ফেভারিট শট কোনটি? আমার মনে হয় যে প্লেয়াররা যেটা লং রেঞ্জে যে শুটিং করে আচ্ছা, লং রেঞ্জ ওপেন শট। সেভ গুলা যেগুলা দিতে ওগুলা ভালো লাগে। বাংলাদেশ ছাড়া পছন্দের ফুটবল দল? ফুটবল দল আর্জেন্টিনা। প্রিয় খাবার? আমার মায়ের হাতে গরুর মাংস। প্রিয় ঘোরার জায়গা? বাসার পাশে কয়েকটা পাহাড় আছে। ওইখানে ভালো না লাগলে আমি যাই ওইখানে আড্ডা মানে দিই। একা সময় কাটান। আজকে আমাদের পডকাস্টের শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নিজেকে আগামী ১০ বছর কোথায় দেখতে চান? ফার্স্ট ইচ্ছা হচ্ছে আপনার লং টাইম ন্যাশনাল টিম সার্ভিস দেওয়া। সেকেন্ড হচ্ছে আমার যদি ন্যাশনাল টিমে কন্টিনিউ খেলতে পারি আমি বাহিরের দেশের ভালো দেশের লিগ গুলা খেলবো। আসিফ ভাই, আপনার জন্য ছোট্ট একটা কুইজ থাকবে। কুইজটা পারলে অবশ্যই আপনার জন্য উপহার থাকবে। না পারলে উপহার থাকবে, সমস্যা নাই। কুইজটা হচ্ছে, কোন ক্লাব এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যালন ডি'অর জয়ী ফুটবলার তৈরি করেছে? অপশনগুলো হচ্ছে বার্সা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড। আই থিংক বার্সা। বার্সা। আপনার উত্তরটা সঠিক হয়েছে ভাই। জার্সি ফ্রেকের পক্ষ থেকে আপনার পছন্দের ক্লাব বার্সার একটা জার্সি পছন্দের আবার। আসিফ ভাই, আমাদের আমন্ত্রণে আমাদের এপিসোডে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইয়া। ক্যাপ্টেন্স কলকে আমাকে এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ করার জন্য। আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই শেষ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে পরবর্তী কোনো নতুন অতিথির সাথে। আসসালামু আলাইকুম।